এটা কি হয়ে গেল? জুলাই ঘোষণাপত্রের ওখানে 12 জন আহত নিহত হয়ে গেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুমকি দিলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। ৩৬ জুলাই উদযাপনের স্থানে বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত 10 থেকে 12 জন কিন্তু আহত হওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক, মাত্র কিছুক্ষণ আগে আপনার এই দুর্ঘটনাটা ঘটে গেল। অলরেডি 12 জন আহত, আর অনেকে আহত হওয়ার সম্ভাবনা আছে। আজকে নিঃসন্দেহে একটা ঐতিহাসিক দিন, যে দিনে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হয়েছে, স্বৈরাচার হিসেবে শেখ হাসিনারও পতন হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে 5ই আগস্ট প্রায় 12 জনের মতো আহত হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, জুলাই ঘোষণাপত্র পাঠ করতেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা সকলেই জানেন, হঠাৎ করে সেখানে ভয়ঙ্কর একটা বিস্ফোরণের কারণে প্রায় অনেকেই আহত নিহত হয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আজকে আমাদের বাংলাদেশে কি হতে চলেছে এবং সামনের দিনগুলোতে কি হবে। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। মাত্র কিছুক্ষণ আগে আপনার এই দুর্ঘটনাটা ঘটে গেল। অলরেডি 12 জন আহত, আর অনেকে আহত হওয়ার সম্ভাবনা আছে। দর্শক, আজকে আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের যেই দিবস, গত বছর 5ই আগস্টের এই দিবসকে কেন্দ্র করে আজকের দিনে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে যে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যে বিশাল সমাবেশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, তাতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি সেনাবাহিনী, র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা প্রত্যেকেই এই জায়গাকে আপনার বেশ কয়েকবার তল্লাশি করেছেন, চেক করেছেন যেন কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকে। কিন্তু সেখানেই ঘটে বসেছে বিস্ফোরণ। অল্প কিছুক্ষণ পর, সম্ভবত আরো কয়েক ঘন্টা পর, আমাদের প্রধান উপদেষ্টা তিনি এখানে আসবেন, জুলাই ঘোষণাপত্র তিনি পাঠ করবেন। আরো রাষ্ট্রের প্রতিটি রাজনৈতিক দলের যারা মুখপাত্ররা আছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। সো বুঝতেই পারছেন কতটুকু নিরাপত্তা ইস্যু আজকের এই অনুষ্ঠানটাতে কানেক্টেড। কিন্তু দুর্ঘটনা যেটা ঘটে গেছে, এটা হচ্ছে না এটাতে আওয়ামী লীগ ঘটাইছে এরকম না। অনেকেরই চিন্তা ভাবনা যে কোনো দুর্ঘটনার মানে হচ্ছে এমনটা আওয়ামী লীগ ঘটিয়েছে, বাট বিষয়টা তা না। আপনার আয়োজিত অনুষ্ঠানের স্থলে হিউজ পরিমাণ সাউন্ড সিস্টেম কানেক্টেড করা হয়েছে, আর এই সাউন্ড সিস্টেমের মধ্যে অসংখ্য তার কানেক্টেড। এটা আপনারা জানেন যে স্পিকার টু যে সাউন্ড সিস্টেম, সেখানে তারের মাধ্যমে আপনার এই স্পিকারগুলি কানেক্টেড হয়। তো সেই স্পিকারের তারই হঠাৎ করে আগুন ধরে গিয়েছে, আর সেই আগুন গিয়ে লেগেছে কোথায়? বেলুনে। তাৎক্ষণিকভাবে 12 জন সেই আগুনে আহত হয়েছে। মাত্র কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘটল। এই সময় অনুষ্ঠান সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং সাউন্ড সিস্টেমের যে স্পিকার বক্স আছে সেই স্পিকার বক্স থেকে দূরে সরে যাওয়ারও অনুরোধ করেন। আমরা যতটুকু জানতে পেরেছি, স্পিকারের তার থেকেই আগুনের উৎপত্তি আপনার হয়েছে, আর আয়োজকরা বিষয়টিকে খতিয়ে দেখছে। 2:25 আমাদের যেখানে আজকের এই প্রোগ্রাম, সেখানে শত শত মানুষ কিন্তু অলরেডি চলে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন শাখা তারা বক্তব্য দিচ্ছে, উৎসুক জনতা এখানে আসছে এই দিবসটাকে উদযাপন করতে। আর এরপর শত শত বেলুন আপনার দর্শকদের হাত থেকে উড়েছে। তো এই বেলুনগুলো এখানে সেখানে গিয়ে পড়ছে। এর মাঝখানে স্পিকারের তার থেকে যে আগুনটা লাগছে, সেই আগুনগুলো আবার গিয়া বেলুনের মধ্যে কানেক্ট হয়েছে। আমরা জানি যে বেলুনগুলো উড্ডয়ন করা হয়, এতে সম্ভবত হাইড্রোজেন জাতীয় কোনো কিছু থাকে যেটা বেলুনটাকে উড়াতে সহযোগিতা করে, বাট আগুন ধরতে কিন্তু খুব দ্রুতই ধরে যায়। তো যাই হোক, অল্পতে আমার মনে হয় যে একটা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। এই মুহূর্তে উচিত প্রত্যেকটা সাউন্ড সিস্টেম, যেহেতু এখানে একটা বিশাল লোক সমাবেশ ঘটবে, জনসমাবেশ ঘটবে, আরো অনেক কিছু কিন্তু ঘটতে পারে। সো সেফটি ইস্যুটা আরেকবার ক্রস চেক করে ফেলা ভালো। সম্ভবত স্পিকারের তারে ওভারলোড হয়ে গেছে, আর যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু সতর্ক থাকা জরুরি। আজকে নিঃসন্দেহে একটা ঐতিহাসিক দিন, যে দিনে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হয়েছে, স্বৈরাচার হিসেবে শেখ হাসিনারও পতন হয়েছে। এমন একটা দিনের অনুষ্ঠান, সেটা নিয়েও দেখেন কত রকমের খবর। যেখানে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের একটা টিম। গতকালকে বিকেল পর্যন্ত সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমরা আমন্ত্রণ পাইনি। আমার কথা হলো যে 5ই আগস্ট একটা গুরুত্বপূর্ণ দিন, এই দিনের প্রস্তুতি কেন এত বিলম্ব হলো? আরও কেন কোঅর্ডিনেটেড ফর্মে সামনে আসলো না এই অনুষ্ঠানটা? এইটা আমার কাছে একটা প্রশ্ন এবং একই সঙ্গে জিজ্ঞাসা, দুঃখ। দেখেন, আরও একটা কথা এখানে দেখছি যে জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত না হলে ফ্যাসিবাদ আবার আসবে। এটা এক অর্থে অবশ্যই ঘোষণাপত্র, যদি এটা যথাযথ সংবিধানের কোন ধারায় বা কীভাবে যুক্ত হবে যাই না, অবশ্যই এটা যুক্ত করা যায়। তবে ফ্যাসিবাদ মানে ফিরে আসা না আসার সাথে এটা সম্পর্ক নেই। আমাদের এই সংবিধানেও কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার বা ফ্যাসিবাদের উত্থানের কোনো কথা লেখা নেই। কিন্তু রাজনৈতিক অপশাসন, দুঃশাসন যদি মাথা চাড়া দেয় এবং চেপে বসে, তখন তারা কোনো সংবিধান মানে না, কোনো আইন মানে না, যে কোনো ফরম্যাটেই তারা ঢুকে পড়ে। আরেকটা দুঃখজনক, দেখেন
যে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন না হান্নান মাসুদ, ভিন্ন কারণে বর্জন ছাত্র ফেডারেশনের। সেটাও বা কেন হবে? যেখানে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘোষণাপত্র পাঠ করবেন সেই অনুষ্ঠানে 5 সদস্যের বিএনপির প্রতিনিধি দল যাবে। সেখানে থাকবেন মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ। এর আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপিকে অনুষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। আচ্ছা, দুঃখজনকভাবে যারা ওই সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা কেন যাবে না? অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন। মঙ্গলবার, তার মানে কালকে রাত 2টার দিকে নিজের ফেসবুক পোস্টে হান্নান মাসুদ লিখেছেন, জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি 158 জন সমন্বয়ক সহ সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি। হয়তো কতগুলো আসন বসাবে, কিন্তু 158 জনের জন্য জায়গা হবে না। তিনি আরো লিখছেন, জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা, যাদের সাহসিকতা আর নেতৃত্ব এই অভ্যুত্থান আর এই সরকারের কাছে বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমরা সহযোদ্ধা যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা এবং সকল শহীদ পরিবারের প্রাপ্য সম্মান না পেলে আমি হান্নান মাসুদ ব্যক্তিগতভাবে আগামীকালের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রামে বর্জনের ঘোষণা দিচ্ছি। ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আলী জানান, তারা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। আসলে এই অনুষ্ঠানটাকে ঘিরে একটা লিয়াজো কমিটি গঠন করার দরকার ছিল, যেখানে বিএনপি, জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাইকে নিয়ে একটা লিয়াজো কমিটি করে তারা যদি সরকারের যারা আয়োজক তাদের সাথে একটা সমন্বয় করতো এবং কাদেরকে দাওয়াত দেওয়া উচিত, তার ফরম্যাটটা কি হবে, এটা ভালো হতো। এবং এই প্রস্তুতিটা দরকার ছিল আরো 1 মাস আগে থেকে। এই তড়িঘড়ি করে আমার কাছে মনে হচ্ছে শেষ সময়ের এই বিতর্কগুলো এগুলি ঠিক না। যেটা কালকে বিকেল 5টা পর্যন্ত সালাউদ্দিন আহমেদ বলছে আমরা আমন্ত্রণপত্র পাইনি, আগের দিন বিকেল 5টা পর্যন্ত যদি আমন্ত্রণপত্র পাইনি বলা হয় তাহলে এই অনুষ্ঠানটা খুব সুশৃঙ্খল হবে, ভালো হবে মনে করার কোনো কারণ নেই। এছাড়া 8 জোড়া ট্রেন কিভাবে আসবে, কারা আসবে, কোন ছাত্র জনতা আসবে, কেন এই ট্রেনের দরকার ছিল, এই বিষয়গুলো কিন্তু অনেকের কাছে পরিষ্কার না। ফলে একটা খাপছাড়া সমন্বয়হীনতা এখানে কিন্তু পরিষ্কার হচ্ছে, যেটা অ্যাভয়েড করা যেত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ। আমরা নতুনভাবে বাঁচতে চেয়েছি 1 বছর আগে, সেই বাঁচতে চাওয়ার বর্ষপূর্তি হয়েছে। সেই বর্ষপূর্তিতে এসেও আমাদের মধ্যে আতঙ্ক কাটেনি, আমাদের মধ্যে ভয় কাটেনি। আমরা প্রতি মুহূর্তে ভয়ের জীবন যাপন করছি। কখনো মবের ভয়, কখনো চাঁদাবাজির ভয়, কখনো চুরি ছিনতাইয়ের ভয়, ডাকাতির ভয়, বহু ভয় আমাদেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। রাজধানী ঢাকাতেই মানুষ শান্তিতে নেই, বহুভাবে মানুষ আতঙ্কিত জীবনযাপন করছে। সেই প্রত্যাশিত শান্তি এখনো সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে। এবং সেই ব্যর্থতার কারণটা শুধুমাত্র দেশেই আলোচিত হচ্ছে না, আন্তর্জাতিকভাবেও সেটা আলোচিত হচ্ছে। এবং বাংলাদেশে গত 1 বছরে সন্ত্রাসবাদ যে নতুন করে জেকে বসেছে সেটা বলছে স্বয়ং আমেরিকা থেকে। আমেরিকার এক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশে সন্ত্রাসবাদ জেকে বসেছে এবং সেই ব্যাপারে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। হঠাৎ করে বাংলাদেশের সন্ত্রাসবাদ নিয়ে আমেরিকা কথা বলা শুরু করলো কেন? কি বলছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা? বাংলাদেশের সন্ত্রাসবাদ সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন গণমাধ্যমের। সেখানে বলা হয়েছে বাংলাদেশের সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। কিন্তু কি বলছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, কিংবা কি বলছে বাংলাদেশ, একটু সংবাদটা পড়ে বোঝার চেষ্টা করে। অনেক বছর ধরে বাংলাদেশের সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র, মানে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে সন্ত্রাসবাদের ডালপালা মেলছে, এই ব্যাপারে কোনো কথা বলেনি। অনেক দিন পরে তারা বাংলাদেশের সন্ত্রাসবাদ নিয়ে কথা বলছে, আবার সেই সময় যখন কিনা আমরা ভালো বাংলাদেশের স্বপ্ন দেখছি প্রফেসর ইউনূসের সরকারের সময়। সম্প্রতি এ ধরনের উদ্বেগ নিয়ে তারা বেশ কিছু বৈঠকও করেছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই ব্যাপারে সঠিক উত্তর দিতে পারেননি, কারণ তিনি বলেছেন তার কাছে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি। এখন আমেরিকা কি তার কাছে এসেই শুধু উদ্বেগ প্রকাশ করবে, নাকি উদ্বেগ প্রকাশ করার বহু ব্যাপার রয়েছে? আদতে কি বলতে চাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা? এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেছেন যে এমন তো নয় যে তারা কখনোই কোনো উদ্বেগ প্রকাশ করেনি। সত্য কথা, উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু সংবাদ মাধ্যম বলছে যে গত কয়েক বছরে আমেরিকা উদ্বেগ প্রকাশ করেনি। অর্থাৎ শেখ হাসিনার শেষের কয়েক বছরে এই ধরনের কোনো উদ্বেগ ছিল না। হঠাৎ করে আপনাদের সময় এই উদ্বেগ আসলো কেন? এটা তো বড় ধরনের প্রশ্ন এবং আতঙ্কের ব্যাপার।
গত 1 বছর ধরে করছে, বিষয়টি সেরকমও নয়। হ্যাঁ, যেটা বললাম যে অনেক আগে করেছে, মাঝখানে বেশ কয়েক বছর করেনি। এই করেনির পরে হঠাৎ করে আপনাদের সরকারের সময় যখন উদ্বেগ দেখাচ্ছে, তখন তো সেটাকে আপনাদের গুরুত্ব সহকারে নিতে হবে। তিনি বলছেন পিরিয়ডিক্যালি তারা উদ্বেগ প্রকাশ করে অনেক দেশের বিষয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগ হচ্ছে কোথাও কোনো সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে কিনা। সত্য কথা। তিনি বলেছেন আপনার এই প্রশ্নের সঠিক উত্তর আমি দিতে পারবো না। স্পষ্ট করে বলেছেন যে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ উদ্বেগ তারা আমার কাছে প্রকাশ করেনি। অর্থাৎ তার কাছে এসে উদ্বেগ প্রকাশ করলে তারপরে তিনি এই ব্যাপারে উত্তর দিতে পারবেন। তারপরে খুবই গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন, যেটা নতুন করে নতুন উদ্বেগের জন্ম দিতে পারে। বলেছেন হয়তো আমাদের নিরাপত্তা উপদেষ্টা বলতে পারবেন এই ব্যাপারে। আমি জানি না প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই বিষয়ে কিছু বলা হয়েছে কিনা। অর্থাৎ এই মন্তব্যের মাধ্যমেই একেবারে পরিষ্কার হয়ে গেছে যে বর্তমান সরকার তৌহিদ হোসেনকে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে সাইড করে রেখে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে দিয়ে এই মন্ত্রণালয়ের বহু কাজ করাচ্ছে এবং তার উপরে ভরসা করে এগোচ্ছে। তৌহিদ হোসেন নানা কারণে সাইড হয়ে গেছেন। এটার মূল কারণ হচ্ছে তৌহিদ হোসেনই প্রথম করিডোরের বিষয়টা প্রকাশ্যে বলেছিলেন যে করিডোর নিয়ে সরকার ভাবছে। কেন বাইরে গণমাধ্যমে এটা বলা হলো, সেই কারণেই সরকারের এক ধরনের রাগ ক্ষোভ তার উপরে। তারপর থেকে আমরা দেখেছি প্রেক্ষাপট চেঞ্জ হতে এবং ডক্টর খলিলুর রহমানকে দিয়ে বহু কাজ সারতে চাচ্ছেন প্রফেসর ইউনূস, এটাও আমরা দেখছি। তাহলে তৌহিদ হোসেন দায়িত্বে আছেন কেন? কেন তিনি উপদেষ্টা থেকে ইস্তফা দিচ্ছেন না? কেন তিনি সরে যাচ্ছেন না? এটাও একটা বড় প্রশ্ন হয়ে আসতে পারে। এরপরে গত 1 বছরে কি পরিবর্তন হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেছেন আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব আত্মসম্মান বোধ বজায় রেখে সবার সঙ্গে রেসিপ্রোকাল ভিত্তিতে স্বার্থ দেখে সম্পর্ক উন্নয়ন করার। কোথাও সাফল্য পেয়েছি, কোথাও পাইনি। মজার উত্তর দিয়েছেন তিনি। উত্তরের দুটো ধাপ মূলত স্পষ্ট। সেটা হচ্ছে যে তিনি উত্তর দিতে পারবেন না, কারণ তার কাছে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেনি। এখানেই যেটা বলছিলাম যে তার কাছে এসে উদ্বেগ প্রকাশ করতে হবে। আরেকটা ব্যাপার যে তৌহিদ হোসেন একেবারে স্পষ্ট বলেছেন যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা এই ব্যাপারে হয়তো বলতে পারবেন, প্রধান উপদেষ্টার কার্যালয় বলতে পারবেন। অথচ ব্যাপারটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ব্যাপার। সেই কূটনৈতিক ব্যাপারে তিনি যখন তার কাছে উত্তর নেই বলছেন এবং তিনি বলটা অন্যের কোর্টে ঠেলে দিচ্ছেন, তার মানেই বোঝা যায় যে পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক কিংবা কূটনীতিক বিষয়ে সমস্ত ব্যাপারগুলো সরকারের মধ্যে এক ধরনের এলোমেলো অবস্থা বিরাজ করছে। সত্যিই কি তাই? তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে আমাদের কূটনৈতিক অবস্থা। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, দেশের চলমান অবস্থা, রাজনৈতিক পরিবেশ সম্পর্কে আপনারা সকলেই জানেন। এই সম্পর্কে নতুন করে কিছু বলে আর এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করতেছেন অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে কঠিন একটা বিস্ফোরকের কারণে অনেকে আহত হয়েছেন। প্রিয় দর্শক, যত আজকের এই ভিডিওতে সেসব ভিডিও ক্লিপ বিস্তারিত আকারে শুনতে পারলেন। প্রবাসী নাইম ভাই বিস্তারিত আলোচনা করলো। যাই হোক দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।